আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমা তোমার জীবনের সব, আমি আর আমার ছেলে কিছুই না। তুমি যেটা মনে করতে পারো। ইনান, তুমি বেশি বলছো না। ইলমার জন্য তোমার চোখে যত টান, আমার ছেলের জন্য তত টান দেখিনি আমি। ইনান শেখ সেসব তোয়াক্কা করেন না, রুমের দরজা খুলে বাইরে আসেন। ইলমা রুমের দরজা নক করতে ইলমা জবাব দেয়, দরজা খোলা আছে। ইনান শেখ ভেতরে প্রবেশ করেন। ইলমা পড়তে বসেছে, সামনে চেয়ার টেনে বেড মুখোমুখি বসেন তিনি। ইলমা বাবাকে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবে? না, পড়ালেখা কেমন চলছে মা? ভালো। মন দিয়ে পড়ো, সামনে টেস্ট এক্সাম আছে। পড়ছি বাবা। ইনান শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। রুম থেকে বেরিয়ে তারেক মাহমুদের সাথে বসে খোঁজ গল্পে মেতে ওঠেন। সব সময় তাদের দুই ভাইয়ের বন্ডিং দারুণ। ইনান শেখ তাদের নতুন হাউস দিয়ে কথা তোলেন। তারেক মাহমুদ ভাইয়ের কথায় সায় দিয়ে বলেন, নতুন বাড়ির কাজ শেষ হলে এই বিল্ডিং এর পাশে যে মাঠটা, সেটা বাড়ির কাজ ধরবো। না, ওইটা থাকুক আদনানের জন্য। সব তুমি করে দিলেও তাহলে কি করবে? দায়িত্ব আর স্বপ্ন দুটো জিনিস, ওকে উপলব্ধি করতে হবে। ওর থেকে আমি কিছুই আশা করিনি ইরমান। ও জীবনে কিছুই করতে পারবে না। ওর মতো বখাটে ছেলে দুটো দেখিনি আমি। এসবের কারণ কি ভাইয়া? আদনানকে বুঝাও তুমি, এখনো সময় আছে ভালো হওয়ার। দেখো না, টেরা জবাব দেয়। ওর সাথে কথা বলার মানেই মুখ নষ্ট করা। তারেক মাহমুদের কথায় ইনান শেখ কিছু বলার মতো খুঁজে পাননি। ফরিদা পারভিন এসে বলেন, আদনানের বিয়া কইরা দাও, তখন বউয়ের দায়িত্ব নিবা, সব ঠিক হইয়া যাইব। আরে মা, এসব কি বলছো তুমি? ওর যা জেদ, পরে দেখা যাবে দুদিন ভালো, 3 নাম্বার দিকে বউকে চর থাপ্পড় মেরে বাপের বাড়িতে পাঠিয়ে দিবে। বদনাম হবে আমাদের। ওর কাছে মেয়ে বিয়ে দিবে কে? শুধু বাপের টাকায় দেখি। ওর মতো বেয়াদবের কাছে কোনো ভালো জ্ঞানী বাবা তার মেয়েকে তুলে দিবে না। ঘড়ি কাটা রাত 10:30। সবে ডিনার করে রুমে ফিরেছেন আদনান। ঠিক 10টায় ডিনার করার টাইম তাদের। 10:30টার মাঝে সবাই যে যার রুমে। রিয়ানা কল দিয়েছে। আদনান কল রিসিভ করতেই রিয়ানা জবাব দেয়, আগামীকালকে মিট করতে পারবে? কেন, কি হয়েছে? আর্জেন্ট। এখন বলো। আরে তুমি কি না, কি বলো? এই নাটক বন্ধ করে বলো কি বলবে। বিয়ে করতে চাই। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? কেন তুমি বিয়ে করবে না? রিয়ানা, তুমি পাগল? আমি এখনো স্টুডেন্ট, বাপের টাকায় চলি। সেখানে তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়াটা চারটিখানি কথা না। তো কি হয়েছে? রিয়ানার কথা অদ্ভুত শোনালো। আদনানের খটকা লাগে। পুনরায় জিজ্ঞেস করে, আমি এখন বিয়ে করছি না। তোমার বিয়ে করার শখ হলে নতুন কাউকে দেখতে পারো। তোমার বাপকে বলো ছেলে এনে দিতে। এছাড়া তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো কেন? তেমন কারণ নেই, ইচ্ছে হয়েছে সেজন্য। এসব কেমন ইচ্ছে? জানি না। এনিথিং রং? না, সিরিয়াস নেওয়ার কিছু নেই, জাস্ট বললাম তোমায়। আচ্ছা, ব্রেকআপ করতে চাও? কেন, আমাকে ভালো লাগছে না? এরকম কিছু না। যদি ব্রেকআপ করতে চাও আবার কোনো সমস্যা নেই। এই রিলেশন আমি সিরিয়াস নিয়েছি আদনান। তুমি ভালো হয়ে যাও, আমি অপেক্ষা করব তোমার জন্য। পরে তুমি কষ্ট পাবে। আমাকে সিরিয়াস নিও না, আর না আমার জন্য অপেক্ষা। আদনানের কাছে মেয়ে মানুষ টিস্যুর মতো, সো বি কেয়ারফুল। কথাটা বলেই আদনান কল কেটে দেয়। ব্যালকনিতে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানে তাকায়। এদিকে ধরিত্রীতে আলোর রেখা টানতেই সুপ্রভাতের সূচনা ঘটেছে। স্নিগ্ধ বাতাস, সতেজ প্রকৃতির সব মিলে মিষ্টি একটা সকাল। ফজরের নামাজ শেষ করে সবার জন্য চুলায় চা বসিয়েছে এলমা। একটু পর রেডি হয়ে প্রাইভেটের জন্য ছুটবে। বাকিরা কে উঠেছে, কে উঠেনি। ফরিদা পারভিন নামাজ পড়ে শুয়েছিলেন। এলমা চা ফ্লাক্সে ভরে ডাইনিং টেবিলের উপর রাখে। নিজের কাপ নিয়ে রুমের দিকে এগোতে যাবে তখন ঈশিতা আসে লিভিং রুমে। ইলমা তাকে দেখে আওড়ায়, সবার জন্য চা বানিয়েছি, বলে দিও ফ্লাস্কে আছে। তুমি বসো, আমি নাস্তা বানাচ্ছি। মা উঠেনি? কণ্ঠস্বর কাঁপছে এলমার। ঈশিতা ব্যথা মাথা নাড়িয়ে বলে, তারা নেই। ইজাজের স্কুল অফ নাকি? মনে হয়। আচ্ছা, আমি বাইরে খেয়ে নিব, তোমার এখন তাড়াহুড়ো করে কষ্ট করতে হবে না। আরে তৃপ্তি আদনানও তো নাস্তা করবে।
ইলমা কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে সোজা নিজের রুমে যায়। চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আসতেই একটা হিমশীতল বাতাস গায়ে বাড়ি খায়। ইলমা প্রাণ ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায়, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে চায়ে চুমুক দেয়। অজানা কারণে মনটা ভার হয়ে আছে তার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে ইলমা হু হু করে কেঁদে ওঠে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে ব্যালকনির গ্রিলে হাত রাখে, আকাশের দিকে তাকিয়ে আওড়ায়, মিস ইউ মা, আই রিয়েলি মিস ইউ। কথাটা বলে চোখের অশ্রু ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। নিজেকে স্বাভাবিক করে অর্ধ চা ভর্তি কাপটা নিয়ে রুমে আসে। টেবিলের উপর সেটা রেখে তৈরি হতে চলে যায়। কলেজ ড্রেস গায়ে গলিয়ে হিজাব বেঁধে নেয়। ব্যাগ গুছিয়ে ঘড়িতে সময় দেখে সে রুম থেকে বের হবে এমন সময় ইনান শেখ ইলমার রুমে আসে। মেয়েকে দেখে একগাল হাসেন ইনান শেখ। ইলমা বাবাকে দেখে মলিন মুখে হাসি টানে, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, গুড মর্নিং বাবা। গুড মর্নিং ইলমা, নাস্তা করছো মা? ইলমা হাত ঘড়ি দেখে বলে, না, বাইরে করে নিব, সময় নেই এখন। না, নাস্তা করে বের হবে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নাস্তা এখনো তৈরি হয়নি, বড় আম্মু একা নাস্তা তৈরি করতে সময় লাগছে। ইনান মাহমুদ কিছুক্ষণ চুপ থেকে বলেন, আজকে একটা প্রাইভেট পড়তে হবে না। আরে ব্যাপার না, অভ্যেস আছে। তুমি নাস্তা করে অফিস যেও, আমি গেলাম। কথাটা বলে তারা দেখে ইনান মাহমুদকে পাশ কাটিয়ে ইলমার রুম থেকে বেরোতেই আদনানের মুখোমুখি হয়। ইলমার রুমের অপোজিটের রুমটা আদনানের, ব্যালকনি প্রায় পাশাপাশি। যদিও রুম নিয়েও তাদের ঝামেলা হয়েছিল, কারণ সবার রুমের থেকে ইলমার রুমটা আলাদা এবং সুন্দর। আদনানের সেই রুমটা পছন্দ হয়েছিল, কিন্তু ইলমা রুমটা নেয়ায় বেশি কিছু বলতে পারেনি। চাইলেই আদনান জেদ করে সেই রুমটা নিতে পারত, কিন্তু নেয়নি। দুজনের চোখাচোখি হতে ইলমা দ্রুত পায়ে মেইন ডোরের সামনে আসতেই আদনান চেঁচিয়ে বলে, নাস্তা না করে চোরের মতো পালাচ্ছিস কেন? ইলমার হাঁটা থেমে যায়, ঠোঁট অসম্ভব রকমের কাঁপছে। আদনান এগিয়ে আসে। ইলমার পেছন ঘুরতে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি এসে ইলমার মুখশ্রীতে স্থির হয়। আদনান তখন চিৎকার করে বলে, আম্মু নাস্তা হয়নি? মেরিচা তো না খেয়ে পালিয়ে যাচ্ছে, তৃপ্তি কোথায়? আদনানের চিৎকার শুনে তৃপ্তি চুলে বিনুনি করতে করতে লিভিং রুমে আসে। ইনান শেখ আদনানকে দেখে বিরক্ত হয় কিছুটা। ফরিদা পারভিন এসে বলেন, যে রাইটা খাওন নিয়ে এত ফাঁকিবাজি করে নেহাসটা কইরা কি এর পড়ালেখা। ইলমা বিপাকে পড়ে যায়। ইনান শেখ মেয়ের দিকে তাকান। ইলমা অস্বস্তি নিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। ঈশিতা কিচেন থেকে বেরিয়ে এসে বলে, ইলমা বসো, নাস্তা হয়ে গেছে। ইলমা মাথা নাড়িয়ে পা বাড়াতে গেলেই আদনান থমকে বলে, মেরিচার বাচ্চা, বেশি পড়ালেখা দেখাতে আসলে বিদ্যাসাগরে নিয়ে চুবিয়ে আনবো। ইলমা জবাব দেয় না, বলা যায় জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। কেন যেন আদনানের সাথে কথা বলতে ইচ্ছে হয় না তার। মানুষ বুঝি এভাবেই মন থেকে উঠে যায়। ইনান শেখ ইলমাকে আদেশের সুরে বলেন, টেবিলে বস, একটা প্রাইভেট না পড়লে কিছু হবে না। ফরিদা পারভিন বলেন, যে রাই তো। কথাটা বলে ইলমার হাত ধরে টেনে চেয়ারে নিয়ে বসান। বাকিরা একে একে চেয়ার টেনে বসেছে। আদনান বসেছে ইলমার মুখোমুখি চেয়ারে। একটা চায়ের কাপ নিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে সেটা মুখে তোলেন। আজকের চাটা অন্যরকম লাগছিল। আদনান আর চোখে ইলমাকে দেখে জিজ্ঞেস করে, আজকের চা কে বানিয়েছে? ইলমা মৌনতা বজায় রেখে জবাব দেয়, আমি বানিয়েছি। আদনান আর কিছু বলে না। তারেক মাহমুদ আসেন, ইজাজও আসে। সবাই বসে নাস্তা খাওয়া শুরু করে। এর মাঝে তৃপ্তি বলে, বাবা, আমি আর ইলমা মেলায় যাব। তারেক মাহমুদ মেয়ের কথায় ভ্রুদয় কুচকান। রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়, আমি ব্যস্ত, তোমার আসাসু ব্যস্ত। একা একা কিভাবে যাবা? তৃপ্তির সাথে সাথে জবাব দেয়। ভাইয়াকে বলো না। ইনান শেখ আদনানের দিকে তাকান। আদনান ভাবলেশীল হয়ে নাস্তা খাচ্ছে। তৃপ্তির কথায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। তারেক মাহমুদ বলেন, আদনান তো প্রেম কোম্পানির ম্যানেজার, ওর সময় আছে নাকি তোমাদের নিয়ে যাওয়ার? আদনান বিরক্ত হয়। কাঠখোট্টা কণ্ঠে জবাব দেয়, সুন্দরভাবে বলতে পারো না? দিলে তো মেজাজ চড়িয়ে। তখন তৃপ্তি জবাব দেয়, প্লিজ ভাইয়া, চলো না। আদনান জবাব দেয় না। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। ফরিদা পারভিন বলেন, আদনান নাতি রাজি হও, তৃপ্তি একটা আবদার করলো। আদনান ফুস করে নিঃশ্বাস ছাড়ে। জবাব দেয়, বেশ তো, কবে যাবে তৃপ্তি?
আগামীকালকে? কার নাকি ট্রেন? আদনানের কথায় তৃপ্তি ইলমার দিকে তাকায়। আদনানও ইলমার দিকে তাকায়। ইলমা কিছুক্ষণ চুপ থাকলে তৃপ্তি বলে, ইলমা বল। ট্রেন দিয়ে যাব। ইলমার কথায় তৃপ্তির জবাব দেয়। ট্রেনে যাব। বাকিরা আর তেমন কিছুই বলেনি। ইনান শেখও তেমন কিছু বলেনি। আদনান যে রাজি হয়েছে সেটাও অষ্টম আশ্চর্যের ব্যাপার স্যাপার। কিন্তু হুট করে রাজি হলো কেন ভাবছেন ইনান শেখ। আদনান নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি ইলমা একসাথে বেরোয় কলেজের উদ্দেশ্যে। আদনান রুমে এসে জেবিনকে কল দেয়। রিসিভ হতেই ঘুম ঝরানো কণ্ঠে জেবিন শুধায়, কি হয়েছে আদনান? জেভিন মেলায় যাবা? কি ওই যে ভেজ আর থার্ড ক্লাসদের মাঝে? কণ্ঠস্বরে বিরক্তি সুস্পষ্ট। আদনান মেজাজ হারায়। বাজখাই কণ্ঠে বলে, রাতে কয় প্যাক গিলেছ? কি মাল। খাইনি, তুমি আসবে তাই। জেবিনের কথা আদনান মনে মনে তাকে বিশ্রী কয়েকটা গালি দেয়। কল কেটে ফোনটা বিছানায় ছড়ে মারে। বিরক্ত লাগছে সবকিছু। রেডি হয়ে বাইক নিয়ে বেরোয় একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজকে একটা মেয়ের সাথে দেখা করবে সে। ফেসবুক আলাপ। মেয়েটা এই শহরে থাকে, তেমন করে দেখা হয়নি, বলা যায় ফার্স্ট ডেট আজকে। যেহেতু ফার্স্ট ডেট, এই মেয়েটার সাথে সেজন্য চকলেট এবং ফুলের একটা বড় বাকেট বানিয়ে নেয়। সেটা নিয়ে ছুটে গন্তব্যের উদ্দেশ্যে। আদনান যেতে যেতে দেখে মেয়েটাও এসেছে সবে। পিক দেখায় চিনতে অসুবিধা হয়নি। আদনানকে দেখে মেয়েটা মুচকি হাসে। ছবির আদনান আর বাস্তবের আদনানের মাঝে পার্থক্য বলতে ছবি থেকে বাস্তবে বেশি সুদর্শন ছেলেটা। ফর্সা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, ধূসর রাঙা আখি যুগল, জিম করা পেটানো শরীর। ভীষণ সুন্দর লাগছে তাকে। আদনান মেয়েটাকে দেখে বলে, হাই ইসপি। ইসপি হাত তুলে হ্যালো বলে। আদনান ফুল এবং চকলেটের ব্যাকেটটা ইসপির দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে ইসপি খুশি হয়ে ধন্যবাদ দেয়। দুজন পিকচার তোলে, কথাবার্তা বলে সুন্দর একটা সময় কাটায়। জয় আবরণ তার দলের কয়েকটাকে আদেশ দিয়েছে আদনানের 14 পুরুষের ঠিকুজি বের করার জন্য। পরিবারের এক একটা সদস্যের সব ডিটেলস তার চাই। অনেক তো হলো আদনানের জিতের খেলা, এবার আবরণ বড়সড় গেম খেলতে চলেছে। আদনান কল্পনাও করতে পারবে না ঠিক কী হতে চলেছে সামনে। সকালবেলা গার্ডেনে বেতের চেয়ারে বসে সিগারেট টানতে টানতে জেবিনকে মেসেজ দেয় আবরণ, তার সাথে এক রাত ক্লাবে কাটানোর জন্য। কি রিপ্লাই আসবে তার জানা নেই। যদি রিজেক্ট করে তো জোর করে হলেও জেবিনকে তার বেডে আনবে। পাশাপাশি রিয়ানার উপরও তীব্র নজরদারি রাখা হচ্ছে আবরণের। জহির আহমেদ আসেন সিগারেট হাতে। ছেলের সামনের চেয়ারে বসে জহির আহমেদ বলেন, রায়হানকে বলেছিলাম প্রপার্টিটা দিয়ে দিতে, রাজি হয়নি। তোমার প্ল্যান কি? জয় কপালে ভাঁজ ফেলে বলে, কি আবার কেটে নেব? কেস করলে? তোমার পাওয়ার কি ভুলে গেছে বাবা? ওনাকে শহর থেকে হটানো কোনো ব্যাপার না জয়ের কাছে। তুমি শিওর ওখানে বার দিলে চলবে? আমার বাড়ির স্পেশাল গেস্ট তুমি হলে নিশ্চয়ই চলবে। আমার একটা পেস্টিজ আছে, উল্টাপাল্টা বলছো কেন? হুম, মদ গেলার সময় মনে থাকে না। হুশ, মাল ছাড়া চলা যায় নাকি? মাল আর মহিলা দুটোর একটা ছাড়াও চলা যায় না বাপ। দুটোই পুরুষের জন্য অপরিহার্য। ছেলের কথায় কি যেন মজা পেলেন জহির আহমেদ। ওনার সাথে দুজন হো হো করে হেসে ওঠে। জয় সিগারেট শেষ টান দিয়ে সেটা ঘাসের উপর ফেলে ভেতরে চলে যায়। মেইন ডোর দিয়ে প্রবেশ করতে একটা কাজের মেয়ে চোখে আসে তার। জয় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে। মেয়েটার বয়স 24 বা 25 হবে। মেয়েটার নাম রাহেলা। বিবাহিত একটা বাচ্চাও আছে। মাঝে মধ্যে বাচ্চাটা নিয়ে আসে, আবার মাঝে মধ্যে রেখে আসে। আজকে আনেনি বাচ্চাকে। জয় আশেপাশে তাকিয়ে মেয়েটাকে বলে, তোমার বাচ্চা কোথায়? রাহেলা টেবিল মুছছিল। জয়ের কথায় চকিত তাকায়, জবাব দেয়, জি স্যার, অসুখ বাঁধিয়েছে এই জন্য আনি নাই। ও, ডক্টর দেখেওনি? বিকেলে নিমো স্যার। বাবার কাছে রেখে এসেছো নাকি? দুজনেই অসুস্থ স্যার। জয় আবরণ ঠোঁট কামড়ে হেসে ওঠে। রাহেলা নিকের কাজে মনোনিবেশ করতে জয় আদেশ করে, আমার কবিটা নিয়ে রুমে আসো রাহেলা। শেষের নাম উচ্চারণের সময় কণ্ঠস্বর কিছুটা টান মারে জয়। জয় রুমে এসে পায়চারি করছে অবিরত। রাহেলা এসে কফি টেবিলের উপর রাখতেই জয় দরজা লক করে। রাহেলা পেছন ফিরে কেঁপে ওঠে। জয় এগিয়ে আসে। পরনে শুধু একটা ট্রাউজার, উদম গা,
রাহেলার কাছাকাছি এসে তার হাত দুটো খপ করে ধরে নেয় জয়। রাহেলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন স্যার? হুশ। জয়ের কণ্ঠস্বর অন্যরকম শোনালো। রাহেলা এবার কেঁদেই দেয়। জয় বিরক্ত হয়ে বলে, বিনিময়ে তোমার মেয়ের চিকিৎসার টাকা দেব, সাথে তোমার জামাইয়ের চিকিৎসার 1 মাসের খরচ বহন করব। আমার এসব কিছুই লাগবে না, ছাড়ুন আমায়। চুপ। জয় যেটা চাই সেটাই হয়। মুখ খুলবি তো গুম করে দেব। জয় কি জিনিস সেটা নিশ্চয়ই জানিস। রাহেলা কাঁদছে, ছোটার জন্য ছটফট করছে। বারবার অসুস্থ স্বামী এবং অসুস্থ বাচ্চার চেহারা চোখে ভাসছে। এই মালিকগুলো এমন কেন? কাজ করে বলে কি কিনে নিয়েছে? জয় ধীরে ধীরে রাহেলার বিভিন্ন অঙ্গে হাতে স্পর্শ দিচ্ছে। খুব অল্প সময়ের মাঝে জয়ের স্পর্শ গভীর হয়ে যায়। রাহেলা ছাটার জন্য ছটফট করে, কিন্তু পারে না। নরপিচাসের সাথে কি ক্ষুদ্র একটা পিঁপড়া মাত্র। এদিকে 50,000 টাকার একটা বান্ডেল রাহেলার মুখের ওপর ছুঁড়ে মেলেছে জয় আবরণ। রাহেলা ফুপিয়ে কাঁদছে। জয় বিরক্ত হয়, ধমকে বলে, একটা শব্দ করলে গলা চেপে ধরবো। মরণের পর যত পারিস কাঁদিস। আর হ্যাঁ, এসব কাউকে কোনোদিনও বলতেও যাবি না, না হলে তোর সাথে সাথে তোর পরিবারও 3 হাত মাটির নিচে থাকবে। এখন বেরো রুম থেকে। জয়ের ধমকে রাহেলা কেঁপে ওঠে। ফ্লোরে পড়ে আছে টাকার বান্ডেল। সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। জয়ের দেয়া টাকাটা হারাম কাজের বিনিময়। সেটা জোর করেই হোক, হারাম টাকা রাহেলার জন্য। একজন স্ত্রী এবং মা হয়ে পরিস্থিতির শিকার সে। তবে হারাম টাকা দিয়ে মেয়ের বা স্বামীর চিকিৎসা করবে না। দুফোঁটা অশ্রু এবং দীর্ঘশ্বাস খোদার দরবারে জমা দিয়েছে সে। তিনি নিশ্চয়ই ন্যায় বিচারক। রুম থেকে বেরিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নেয় সে। তবুও মনের মধ্যে তোলপাড় হচ্ছে। সে তার অসুস্থ স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। না, সে পরিস্থিতির শিকার হয়েছে। নিচে আসতেই জয়ের আম্মু সাহেলা পুষ্প রাহেলাকে জিজ্ঞেস করেন, এত দেরি হলো কেন? জয় কি রুমে? রাহেলা দম নিয়ে জবাব দেয়, জি, রুম গুছিয়ে দিচ্ছিলাম। ছোট সাহেব বারান্দায় ছিলেন। রাহেলার কথায় সাহেলা পুষ্প জবাব দেয়, কিচেনে যাও। রাহেলা মাথা নাড়িয়ে কিচেনে যায়। এদিকে মধ্যাহ্নপ্রহর। বাইরে উত্তাপ্ত রোদের জন্য পরিবেশ অনেকটাই গরম। বসন্ত চলছে, তো রোদের তাপমাত্রা বাড়ছে। লাঞ্চ করে মেলা যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে তৃপ্তি এবং ইলমা। দুজনের লং গাউনের সাথে হিজাব বেঁধে মাস্ক দিয়ে মুখ ঢেকে নেয়। সুন্দর শালীনভাবেই তৈরি হয়েছে দুজন। আদনান নিজেও রেডি হয়ে লিভিং রুমে আসে। আদনান আসার পেছন দিয়ে তৃপ্তিও আসে। ইলমা তখনও রুম থেকে বেরোয়নি। আদনান সোফায় বসে ফোন স্ক্রল করছে, তৃপ্তিও ফোন ঘাটছে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর ইলমার আগমন হয়। আদনান উঠে দাঁড়ায়, ইলমাকে আর চোখে পরখ করে নেয়। অশ্লীলতার যুগে এসে এখনও যে দুজন শালীনভাবে চলাফেরা করছে, এটাই বা কম কি? আদনান তো বাইরে মডার্ন মেয়ে দেখতে দেখতে চোখ ঝলসে গেছে। সেজন্য সেসবে আগ্রহ পাচ্ছে না সে। একটা সময় মনে উপলব্ধি হয়, সেসব মডার্ন মেয়ে প্রেমিকা হিসেবে পারফেক্ট, লাইফ পার্টনার হিসেবে না। লাইফ পার্টনার হিসেবে ওভার স্মার্ট বা অতিরিক্ত মডার্ন মেয়ে না, বরং শালীন এবং ব্যাকডেটেড মেয়েই পারফেক্ট। পোশাক এমন একটা জিনিস যেটা আপনাকে সোসাইটিতে উপস্থাপন নয়, পারিবারিক শিক্ষা, রুচি, পছন্দ সবটার পরিচয় বহন করে। দুজন রমণী নিয়ে বেরিয়েছে আদনান, দুজনেই তার বোন। আদনানের রুলসে মেয়ে মানুষ নিয়ে বেরোনোর লাইনটা কাট, কিন্তু আজকে সেটা যোগ হলো। বাসার সামনে থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রিক্সা ধরে 3 জন। আদনান উপরে বসেছে, তার সামনে তৃপ্তি, পাশে ইলমা বসা। বাইক নেওয়ার পর রিক্সায় ঘোরাঘুরি হয়নি তার। তবুও তপ্ত রোদে কিছুটা হলেও ক্লান্তি লাগছে আদনানের। মনে মনে ভাবছে মেলায় গিয়ে সে করবেটা কি? বউ নেই যে কিছু কিনে আনবে। যে গার্লফ্রেন্ড এসব মেলা জিনিসপত্র পছন্দ করবে না। কাউন্টার থেকে 3টা টিকিট নিয়ে ট্রেনের জন্য দাঁড়িয়েছিল 3 জন, কারণ নির্দিষ্ট সময় ট্রেন আসে। আদনান বারবার হাত ঘড়ি দেখছে, কখন ট্রেন আসবে। তৃপ্তি ইলমা দাঁড়িয়ে কিছু একটা নিয়ে কথা বলছিল। আদনান সেসবে আগ্রহ দেখায় না। ট্রেনের জন্য একজন ভদ্রলোক এবং তার মেয়ে এসে দাঁড়িয়েছিল আদনানের পাশে। আদনান তৃপ্তিতে দিলেও তাকাচ্ছে, কখনো কখনো ফোন স্ক্রল করছে, কখনো বা আশেপাশে তাকাচ্ছে। নিজের পাশে সুদর্শন একজন যুবক দেখে ভদ্রলোক কথা বলার লোভ সামলাতে পারেনি। বেশভূষায় ভদ্র পরিবারের ছেলে মনে হচ্ছে। সেজন্য আগ বাড়িয়ে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ বাবা? মেলায় যাচ্ছি। কথাটা বলেই ভদ্রলোকের চোখের দিকে তাকায় আদনান।
পাশের মেয়েটার দিকে নজর দেয় সে। ভদ্রলোক পুনরায় বলেন, বাসা কথা তোমার? আপনার মেয়ের মনে। মুহূর্তেই ভদ্রলোকের চোখে মুখে পরিবর্তন আসে। আদনান ভদ্রলোকের মেয়ের দিকে তাকিয়ে শেষ বাজায়। ভদ্রলোক রাগ দেখে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েকে ইফটিজিং করছো নাকি আমাকে? অবশ্যই আপনার মেয়েকে। বেয়াদব ছেলে, বাসায় কি মা বোন নেই? বউ ছাড়া সবাই আছে। তৃপ্তি এগিয়ে আসে, পেছন দিয়ে ইলমাও আসে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।